বলে যে আপনারা দুইটা পাঠায়েন, আমি দেখে শুনে একটা নিব আর একটা ফেরত দিব। এটা হলো আইদার অর অপশন। তো যেগুলো সমাজে প্রচলিত আছে আর কি, উর্ফের বিষয়গুলো। তবে এই অপশনটা বা নম্বর স্ট্যান্ডার্ডে 52 স্ট্যান্ডার্ডে যে অপশনস, এগুলো কন্ডিশন দিয়ে নিতে হয়। আর এর আগে আমরা 51-এ যে স্ট্যান্ডার্ডটা পড়েছি, সেই স্ট্যান্ডার্ডটার বিষয়টা কন্ডিশন ছাড়াই হয়, কারণ সেটা ছিল খেয়ারুল আইব। যদি কোনো ত্রুটি থাকে বা অন্য কোনো কারণে, এমন কোনো কারণ যেটা কন্ট্রাক্টটা ত্রুটিপূর্ণ হয় বা প্রোডাক্ট কোনো ত্রুটি থাকে, তাহলে তো সেখানে কন্ডিশন না দিলেও অপশন থাকা উচিত, ওই যে আমি কন্ট্রাক্টই কন্টিনিউ করব না। আর এই স্ট্যান্ডার্ডে ওই সমস্ত অপশন নিয়ে আলোচনা হবে যেটা দুই পার্টি কন্ডিশন দিয়ে যে অপশনটা অর্জন করে, এবং কন্ডিশন না দিলে এই অপশনটা অর্জিত হয় না। আরবিতে খিয়ার শর্ত বলে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফিকহের কিতাবগুলিতে, হেদায়া, মাবসুত, অন্যান্য ফিকহের কিতাবগুলিতে, বা ওই বাদায়, খুব সুন্দর কিতাব বাদায় সানায় আল কাসানি, এগুলোর এর মধ্যে এটা খুব সুন্দর একটা, খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিতাবুল বুয়ুতে খিয়ার শর্ত। শর্তের মাধ্যমে যেই খিয়ার বা অপশন বা ইচ্ছাধিকার প্রতিষ্ঠা হয় সেটি। Scope of the standard. This standard covers options to reconsider. রিকনসিডারের অপশনগুলো এই স্ট্যান্ডার্ড অন্তর্ভুক্ত করে। রিকনসিডার মানে পুনর্বিবেচনা। পুনর্বিবেচনার কথাগুলো উল্লেখ করছে, কারণ একটা হলো কুলিং অফ অপশনস, আইদার অর অপশনস, আর হলো অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট দ্যাট আর স্টিপুলেটেড বাই দ্য পার্টিস। তাহলে এই অপশনটা পার্টিকে, যে কোনো পার্টি বা উভয় পার্টিকে এটা স্টিপুলেট করতে হয়, শর্ত দিতে হয়। শর্ত দিলেই অপশনটা পাওয়া যায়, আর শর্ত না দিলে অপশন থাকে না। টু গ্রান্ট দেম টাইম টু রিকনসিডার দ্য ট্রানজেকশন, যেন তাদেরকে সময় দেওয়া হয় এই ট্রানজেকশনটা কনসিডার করার জন্য। এই ধরনের একটা যদি শর্ত সাপেক্ষে শর্ত দিয়ে থাকে, তাহলে উভয় পার্টি যদি সেই শর্তের ব্যাপারে একমত হয়, তাহলে এই ধরনের শর্ত দেওয়া যায়। It does not cover options to revoke contracts due to incomplete performance. ইনকমপ্লিট পারফরমেন্সের জন্য যে অপশন, সেটি এই স্ট্যান্ডার্ড কভার করে না। ইনকমপ্লিট পারফরমেন্স বলতে কি বোঝাচ্ছে, এটা 51-এ যেটা আলোচনা হয়েছে, ডিফেক্ট, যদি কোনো ত্রুটি থাকে, অথবা ডিল ফ্রাগমেন্টেশন, অথবা যেটাকে তাফাররুকুস সাফকা বলে, ডিলটা যদি খণ্ডিত হয়ে যায়, মানে যে কন্ট্রাক্টে যে পরিমাণ প্রোডাক্টের উপরে ডিলটা হবে বলা হয়েছিল, বাস্তবে দেখা যাচ্ছে সেটা খণ্ডিত হয়ে গেছে, তাহলে একটা অপশন অর্জিত হয়। আর ব্রিচ অফ কন্ডিশন আর ডেসক্রিপশন, কোনো যদি ফওয়াতুল ওয়াসফ বলে এটাকে, ফওয়াতুল ওয়াসফ, কোনো কন্ডিশন যদি ভঙ্গ করা হয়, বা কোনো ডেসক্রিপশন যদি, প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে যে অপশন কাস্টমারের অর্জিত হয়, পার্টির অর্জিত হয়, সেই অপশন এই স্ট্যান্ডার্ডের আলোচ্য বিষয় নয়, কারণ সেটি অন্য একটি স্ট্যান্ডার্ডে আলোচিত হয়েছে, এবং ওই অপশনটি শর্ত ছাড়াই পাওয়া যায়। এই দ্বিতীয় যে অপশন যেটা বলা হয়েছে, রিভোক কন্ট্রাক্ট ডিউ টু ইনকমপ্লিট পারফরমেন্স, সেটা শর্ত না দিয়ে সেই অপশনটি অর্জিত হয়। আর এই 52 স্ট্যান্ডার্ডের অপশনগুলো শর্তের মাধ্যমে অর্জিত হয়। অর অপশনস টু রিভোক কন্ট্রাক্টস ডিউ টু ব্রিচ অফ ট্রাস্ট। ব্রিচ অফ ট্রাস্ট বা বিশ্বাস ভঙ্গের কারণে যে অপশন অর্জিত হয়, সেটাও এখানে অন্তর্ভুক্ত নয়, যেমন ডিসঅনেস্ট ইনডিউসমেন্ট, অথবা ডিসেপশন, অথবা ওভারচার্জিং, কোনো প্রতারণার কারণে হতে পারে, বা ওভারচার্জিং এর কারণে হতে পারে, অতিরিক্ত দাম নির্ণয়ের কারণে হতে পারে, যেগুলো ব্রিচ অফ ট্রাস্ট বা বিশ্বাস ভঙ্গের সাথে সম্পর্কিত, সেই অপশনগুলো এই স্ট্যান্ডার্ডের অন্তর্ভুক্ত নয়, অ্যাজ দে হ্যাভ সেপারেট শরিয়া স্ট্যান্ডার্ড ডেডিকেটেড টু দেম, কারণ এগুলির জন্য আলাদা শরিয়া স্ট্যান্ডার্ড রয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা আমরা পরে আসছি। এখন হচ্ছে কুলিং অফ অপশনস বা খিয়ারত তারাব্বি, মানে চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়ার বা দেওয়ার যে একটা অপশন পার্টিগুলো নিতে পারে, সে বিষয়ে আলোচনা। একটু অ্যারাবিক এটার সাথে নেই, একটু পরিভাষাগুলো খুব ইজি আরবিতে। খুব ইজি স্ট্যান্ডার্ড।
আচ্ছা, তাহলে ফেয়ার শর্ট, যেটা ডেফিনিশন অফ কুলিং অফ অপশন, এটার সংজ্ঞা হচ্ছে cooling off options give one or both of the parties or a third party the right either to continue with the contract or to revoke it within a stipulated period of time. তাহলে কুলিং অপশনসটা কি? কুলিং অপশনস হচ্ছে যেটা উভয় পার্টিকে বা যে কোনো এক পার্টিকে অথবা অথবা তৃতীয় কোনো পার্টিকে অধিকার দেয় আইদার টু কন্টিনিউ উইথ দ্য কন্ট্রাক্টটি অব্যাহত রাখার, অর টু রিভোক ইট, অথবা কন্ট্রাক্টটি রিভোক করার, কন্ট্রাক্টটি ভঙ্গ করার অপশন দেয় উইদিন এ স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম, একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। ইট ইজ এফেক্টেড বাই এনি ফ্রেজ ইন্ডিকেটিং দ্যাট it is non-binding and revocable during the period of the options. আচ্ছা, এটা যে কোনো শব্দ দিয়ে হতে পারে, যে কোনো একটা শব্দ দিয়ে হতে পারে যে ক্যানাবাসে যেটা হচ্ছে এটা এই মুহূর্তে বাইন্ডিং নয়, এই মুহূর্তে বাইন্ডিং নয় এবং এটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিভোক করা যেতে পারে, এটা বুঝায়, এরকমের বক্তব্য বুঝায় এরকম যে কোনো শব্দ দিয়ে এটা করা যেতে পারে। ইট ইজ এফেক্টেড বাই এনি ফ্রেজ ইন্ডিকেটিং দ্যাট ইট ইজ নন বাইন্ডিং অ্যান্ড রিভোকেবল ডিউরিং দ্য পিরিয়ড অফ দ্য অপশন। অপশনে যে সময়টা নির্ধারণ করা হয়েছে সেই সময়ের মধ্যে এই কন্ট্রাক্টটি রিভোক করা যাবে এবং এই মুহূর্তে এটা বাইন্ডিং নয়, এই ধরনের বক্তব্য প্রকাশ করে এই ধরনের যে কোনো শব্দ দিয়ে এই শর্তটি দেওয়া যেতে পারে। কন্ডিশন অফ ভ্যালিডিটি, এটা ভ্যালিড হওয়ার জন্য কি কি কন্ডিশন রয়েছে? কুলিং অফ অপশনস আর সাবজেক্ট টু ফলোইং কন্ডিশন। কন্ডিশনগুলো কি? The option must be stipulated in the contract unless it is implied by a pre-existing custom or the parties agrees to subsequently include it in the contract. আচ্ছা, এটার জন্য শর্ত হচ্ছে এটা শর্ত দিতে হবে। আমরা আগে যেমনটি বলছি এই স্ট্যান্ডার্ডে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনার সেই রাইটটি মানে ইয়েটা কন্ট্রাক্টটি রিভোক করার যে অধিকার সেটি শর্ত সাপেক্ষে হয়, এটা শর্ত দিতে হবে পার্টিগুলোকে, শুরুতে এই শর্তটা দিতে হবে যে না ঠিক আছে আমি এই জিনিসটা কিনতেছি আপনার কাছে, কিন্তু 5-6 দিন সময় নিলাম, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি এর মধ্যে আমি ফেরত দিতে পারি, এই ধরনের শর্ত দিয়ে নিতে হবে, তাহলে এটা থাকবে। তবে এখানে একটা ভিন্ন পরিস্থিতি বলতেছে আনলেস ইট ইজ ইমপ্লাইড বাই এ প্রি এক্সিস্টিং কাস্টম, তবে কোনো প্রথা বা প্রচলিত কোনো প্রথা বা উর্ফ এর কারণে যদি এই ধরনের অপশন সাব্যস্ত হয় তাহলে তাহলে কন্ট্রাক্টের সময় অপশন কন্ডিশন না দিলেও এই অপশনের অধিকারটি পাবে, সেটা বলা হচ্ছে। অর দ্য পার্টিস এগ্রি টু সাবসিকুয়েন্টলি ইনক্লুড ইট ইন দ্য কন্ট্রাক্ট, অথবা পার্টিগুলো যদি এটাকে পরবর্তীতে কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত করার জন্য একমত হয়, সিদ্ধান্ত নেয়, তাহলেও সেটা প্রতিষ্ঠিত হতে পারে, সেই রাইটটি প্রতিষ্ঠিত হতে পারে। দি অপশন মাস্ট হ্যাভ এ স্টিপুলেটেড টাইম লিমিট, এই অপশনের জন্য একটা নির্দিষ্ট সময় থাকতে হবে, এটা অনন্ত সময় ধরে চলবে না, যে প্রোডাক্টটি ফেরত দিবে কিংবা দুইটা প্রোডাক্ট নিছে একটা রাখবে আর একটা ফেরত দিবে, তো সেটার জন্য একটা নির্দিষ্ট স্টিপুলেটেড টাইম লিমিট থাকতে হবে। The option is not valid if a time limit is not stipulated or if it is unspecified. তাহলে the option is not valid, অপশনটি কার্যকর থাকবে না, ভ্যালিড হবে না যদি টাইম লিমিট শর্তারোপ করা না হয় অথবা যদি সেটি অনির্দিষ্ট হয়। যেমন a stipulation to refer to an expert without stating a time limit, যেমন যে বলা হলো যে আমি একজন এক্সপার্টের একটা পরামর্শ নিব বা একটা এক্সপার্টের একটা ওই অভিমত নিয়ে বা এক্সপার্টকে দেখানোর পরে এই কন্ট্রাক্টটি ফাইনাল করব, কিন্তু সেটার জন্য কোনো সময় নির্ধারণ করা হয়নি, তাহলে সেই ধরনের অপশনটি ভ্যালিড হবে না। আর ইফ দ্য টাইম লিমিট ইজ ইনডিটারমাইন্ড, অথবা যদি সময়টি সুনির্দিষ্ট না হয়, ইনডিটারমাইন্ড হয়, যেমন stipulating that the option will end when a certain index reaches a particular value, যে স্টিপুলেশনটা দেওয়া হলে এমন যে এটা এই শর্তটা এই অপশনটা ততদিন পর্যন্ত
ভ্যালিড থাকবে যতদিন পর্যন্ত একটি সুনির্দিষ্ট কোনো ইন্ডেক্স, কোনো বাজারের কোনো একটি সূচক ওই পর্যন্ত না পৌঁছে। তো এটাতে কয়দিন লাগবে এটা তো কেউ জানে না, কারণ সূচকগুলো পরিবর্তনশীল এবং এটা কখন একটা সুনির্দিষ্ট ইয়েতে যাবে এটা কেউ জানে না, পর্যায়ে যাবে। এই কারণে এই রকমের যদি কোনো শর্ত আরোপ করে তাহলে সেই শর্তটা ইনভ্যালিড। সেই ধরনের শর্তের মাধ্যমে এই অপশনটি, এই অধিকারটি বা এই ইচ্ছা অধিকার প্রতিষ্ঠিত হবে না। There is no minimum or maximum time limit except if it is contrary to what is customarily acceptable in relation to the subject matter of the contract. তবে এখানে কোনো টাইম লিমিট নেই। যদি প্রশ্ন হয় যে তাহলে কতদিনের জন্য এই সময়টা নিবে, কতদিনের জন্য এই সময়টা নিবে, 1 সপ্তাহ না 3 দিন না 5 দিন, বলছে এ ধরনের কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম টাইম লিমিট নাই এই অপশনটি নেওয়ার। তবে যদি যদি প্রচলিত যে প্রথা সেটির বিপক্ষে হয় সময়টা, তাহলে সেই ধরনের দীর্ঘ সময় বা সেই ধরনের অতি সংক্ষিপ্ত সময় সেটাকে এই নির্ধারণ করা যাবে না। কন্ট্রাক্টটি কন্টিনিউ করা বা না করার ক্ষেত্রে ওই ধরনের সময় নির্ধারণ করা বৈধ হবে না, যাবে না, যেটা প্রচলিত প্রথার বিরোধী। আমরা সাধারণত উদাহরণ দিতে পারি। যেমন যদি কেউ আড়ং থেকে কোনো জিনিস কিনে, ওটা তো ওরা শুরুতে বলেই দেয় যে এটা 30 দিন। তাহলে এটা একটা প্রথা যে 30 দিনের মধ্যে চাইলে এটা চেঞ্জ করতে পারে। এটা একটা চেঞ্জের অপশন, এটা কিন্তু রিভোকের অপশন না। বাট দোকানের মধ্যে এরকম থাকতে পারে। তো ইউজুয়ালি কেন যদি কাপড়-চোপড়ের হয়, আমার মনে হয় না এটা আমাদের একটা সাধারণ কাস্টম হলো ৩, ৪, ৫, ৬ দিন বা ১ সপ্তাহ। এটা একটা যৌক্তিক সময়। তো এই ধরনের সময় নির্ধারণ করতে হবে। এমন সময় নির্ধারণ করা যাবে না যেটা প্রচলিত প্রথার বাইরে। তবে সময়টা আগে নির্ধারণ করে নিতে হবে। কিন্তু সেই নির্ধারণটার মধ্যেও সেটা যেন প্রচলিত প্রথার আওতায় হয়। ২ টা কাপড় নিয়ে গেছে, কোনটা একটা নিবে আরেকটা ফেরত দেবে। কিন্তু এই অপশনের জন্য সময় নির্ধারণ করলো ৩ মাস। এরকম যেন না হয়, কারণ ইউজুয়ালি কাপড়ের ক্ষেত্রে এত দীর্ঘ সময় অপশন দেওয়া হয় না। 223, the stipulated cooling off period must coincide with the beginning of the contract period. যেই যেই কুলিং অফ পিরিয়ডটা কন্ডিশন বা শর্ত দেওয়া হবে সেটা কন্ট্রাক্ট পিরিয়ডের সূচনার সাথে সম্পর্কিত থাকতে হবে। If the contract relates to several items, it must specify those items to which the option relates as provided in item 283. একটা কন্ট্রাক্টে যদি অনেকগুলি আইটেম থাকে তাহলে সেক্ষেত্রে সুনির্দিষ্ট করতে হবে এই অপশনটি কোন আইটেমের জন্য প্রযোজ্য। কি সকল আইটেমের জন্য প্রযোজ্য, না কয়েকটা আইটেমের জন্য প্রযোজ্য। 225, the subject matter must remain in the condition it was initially in when it was sold in accordance with item 26. আর সাবজেক্ট ম্যাটারটি অবশ্যই সেই অবস্থায় থাকতে হবে যে অবস্থায় এটা কিনা হয়েছিল, এবং এক্ষেত্রে 26 যে ধারা সেটার আলোকে হতে হবে, সেখানে নিশ্চয়ই বিস্তারিত বর্ণনা আসবে। সাবজেক্ট ম্যাটার ওইরকমই থাকতে হবে। ইউজুয়ালি কাপড় যদি কিনে আনে তারপরে যদি স্পটেড ফেরত দেয় তাহলে তো দোকানদার এটা ফেরত নিবে না। সুতরাং সাবজেক্ট ম্যাটারটা ইনটেক থাকতে হবে। মাজালহু স্কুপ 2/3 এই অপশনের স্কুপ কি? কুলিং অফ অপশনস অ্যাপ্লাই টু বাইন্ডিং ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্ট। হ্যাঁ, কুলিং অফ অপশনস বা এই খেয়ারুস শর্ত এটা প্রযোজ্য হয় বাইন্ডিং ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্টে, এমন ফাইন্যান্সিয়াল কন্ট্রাক্টে যে কন্ট্রাক্ট বাইন্ডিং। যেমন সেলে হয়, কেনাবেচার ক্ষেত্রে হয়, লিজের ক্ষেত্রে হয়। হ্যাঁ, লিজের ক্ষেত্রে হয়, বাসা ভাড়া-টাড়া নেওয়ার ক্ষেত্রে হইতে পারে। ট্রান্সফার অফ ডেটের ক্ষেত্রে হয়, মানে হাওয়ালা। গ্যারান্টির ক্ষেত্রে হতে পারে, ডিভিশন অফ ওয়েলথ, তারপরে হলো সম্পদ বন্টনের ক্ষেত্রে হতে পারে, ওয়াকফের ক্ষেত্রে হতে পারে। এগুলো বাইন্ডিং কন্ট্রাক্টের উদাহরণ। এসবের ক্ষেত্রে খেয়ার শর্ত থাকতে পারে। They do not apply to non-binding contracts such as unpaid agency or contracts which requires payment in advance. Non-binding কন্ট্রাক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, খেয়ার শর্ত প্রযোজ্য হয় না। যেমন আনপেইড এজেন্সি কন্ট্রাক্ট, আনপেইড এজেন্সি যেটা আছে, আল ওয়াকালা দুনা আজর,
অথবা হইতে পারে এমন কন্ট্রাক্ট যে কন্ট্রাক্টের ক্ষেত্রে একটা তো বলা হচ্ছে যে যেটা লাজেম নয়, নন বাইন্ডিং, তার উদাহরণ দেওয়া হয়েছে। নন বাইন্ডিং এর উদাহরণ দেওয়া হয়েছে হচ্ছে আনপেইড এজেন্সি কন্ট্রাক্ট। আরেক ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, সেটা হলো কন্ট্রাক্ট হুইচ রিকোয়ার পেমেন্ট ইন অ্যাডভান্স। এমন কন্ট্রাক্টের ক্ষেত্রেও হেয়ার শর্ট প্রযোজ্য নয় যে কন্ট্রাক্টে পূর্বেই পেমেন্ট দিতে হয়, যেমন সালাম। অর হুইচ রিকোয়ার স্পট পেমেন্ট অফ বোথ কাউন্টার ভ্যালুস। অথবা এমন কন্ট্রাক্টের ক্ষেত্রেও হেয়ার শর্ট প্রযোজ্য নয় যে কন্ট্রাক্টের ক্ষেত্রে উভয় কাউন্টার ভ্যালু তৎক্ষণাৎ পরিশোধ করতে হয়, যেমন মুদ্রা বিনিময়। মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে ডলারের বিনিময়ে টাকা, এখানে কাউন্টার ভ্যালুস সেগুলোর যে দখল বা হস্তগত হওয়া সেটি তৎক্ষণাৎ হতে হয়। সুতরাং এক্ষেত্রে হেয়ার শর্ট দেওয়া যাবে না। 2.4 কনসিকুয়েন্সেস অফ কুলিং অফ অপশনস। কুলিং অফ অপশনস এর কনসিকুয়েন্স কি বা এটার ফলাফল কি? 2.4.1 The owner of the option has the right to confirm the contract or revoke it during the stipulated period. এটা ভেরি সিম্পল, যে যিনি এই যে অপশনের মালিক, অর্থাৎ যিনি অপশনটি দিয়েছেন, যিনি এই কন্ডিশনটা দিয়েছেন, স্টিপুলেশনটা দিয়েছেন, তিনি হ্যাজ দ্য রাইট টু কনফার্ম, তিনি কনফার্ম দ্য কন্ট্রাক্ট, তিনি কন্ট্রাক্ট কনফার্ম করতে পারবেন, অর রিভোক ইট, অথবা কন্ট্রাক্ট রিভোক করতে পারবেন ডিউরিং দ্য স্টিপুলেটেড পিরিয়ড, শর্তে প্রদত্ত সময়ের মধ্যে, মেয়াদের মধ্যে। ইফ হি ডাজ নট রিভোক ইট ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের মধ্যে যদি তিনি কন্ট্রাক্টটি রিভোক না করেন, দি অপশন ল্যাপসেস, তখন অপশনটি ল্যাপস হয়ে যাবে, অ্যান্ড দ্য কন্ট্রাক্ট বিকাম বাইন্ডিং, তখন চুক্তিটি বাইন্ডিং হয়ে যাবে এবং ধরে নেওয়া হবে যে তিনি এই চুক্তিটি কন্টিনিউ করতে চাচ্ছেন, এই জন্য এর মধ্যে তিনি রিভোক করার বিষয়ে কোনো মতামত জানাননি। 2.4.2 The owner of the option may test the sold item and does not thereby lose his right to revoke the contract except if he does so repetitively without need, or conducts himself as the owner of the sold item in a manner that is contrary to the terms of the contract and or custom. আচ্ছা, ওনার অফ দ্য অপশন, যে যার এই অপশনের অধিকার যার রয়েছে, অথবা যিনি এই অপশন দিয়েছেন, তিনি কি করতে পারবেন? মে টেস্ট দ্য সোল্ড আইটেম, এই বিক্রিত বস্তুটিকে তিনি পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন, অ্যান্ড ডাজ নট দেয়ার বাই লুজ হিজ রাইট টু রিভোক দ্য কন্ট্রাক্ট, এবং এই কারণে তার চুক্তিটি ফসখ করার বা কন্ট্রাক্টটি রিভোক করার যে রাইট, সেটি বাতিল হবে না। কিন্তু তিনি যদি রিপিটেডলি এটা করেন উইদাউট নিড, কোনো প্রয়োজন ছাড়া, অর কন্ডাক্টস হিমসেলফ অ্যাজ দ্য ওনার অফ দ্য সোল্ড আইটেম, অথবা তিনি এই বিক্রিত বস্তুটির মালিক হিসেবে আচরণ করেন ইন এ ম্যানার, এমনভাবে দ্যাট ইজ কন্ট্রারি টু দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট, যেটি কন্ট্রাক্টের শর্তের বিপরীত অথবা কাস্টমের বিপরীত, তাহলে তিনি এই এই অধিকারটি হারাবেন। এটা কিসের ক্ষেত্রে হতে পারে? একটা গাড়ি টাড়ির ক্ষেত্রে হতে পারে। মনে করেন একজন কার কিনলো, এখন সে যদি একটা হেয়ার শর্ট দিয়ে রাখে, বা আমি এটা 2-3 দিন একটু দেখি, বা একজন আমি ভালো লোককে দিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করায়, হ্যাঁ, সে পরীক্ষা নিরীক্ষা করাতে পারবে। কিন্তু এটা নিয়ে যদি সে এমন আচরণ করে যে সে এটার মালিক, এটা বোঝা যায়, যেমন লং ড্রাইভে গেল, যেটা হলো কন্ট্রাক্টের বিপরীত, হয়তো কন্ট্রাক্টে এটা উল্লেখ থাকতে পারে, হ্যাঁ আপনি টেস্ট করাতে পারেন, কিন্তু এই 2-4 কিলোমিটার, 10-15 কিলোমিটারের বেশি চালাতে পারবেন না। তো সে এটা নিয়ে লং ড্রাইভ এমন আচরণ করলো সোল্ড আইটেমটা নিয়ে, যে মনে করা হলো যে সে যেন তার মালিক, সেটা হয় কন্ট্রাক্টের বিপরীত অথবা উর্ফ বা কাস্টমের বিপরীত, তাহলে সেক্ষেত্রে তার তার অপশনটি আর থাকবে না। Where there is a calling of options, the parties are not required to make payment or delivery the sole item to the buyer and the price to the seller unless they agree otherwise. যদি একটা হেয়ার শর্ট থাকে, তাহলে তসলিমুল বাদলাইন, মানে দুটি কাউন্টার ভ্যালুর যে হস্তান্তর করা, সেটি সেটি বাধ্যতামূলক নয়, নট রিকোয়ার্ড টু মেক পেমেন্ট অর ডেলিভারি, পেমেন্ট দেওয়া অথবা ডেলিভারি দেওয়া। তাহলে সোল্ড আইটেমের ক্ষেত্রে কি? দি সোল্ড আইটেম টু দ্য বায়ার, বায়ারকে সোল্ড আইটেম দিয়ে দেওয়া অথবা সেলারকে প্রাইস দিয়ে দেওয়া, এটা 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 আবশ্যক নয়, আনলেস দে এগ্রি আদারওয়াইজ,
যদি তারা ভিন্নতায় একমত হয়। অনেক সময় হতে পারে যদি সে পরীক্ষা নিরীক্ষা করতে চায়, অনেক সময় প্রোডাক্ট না এনেও সে চিন্তা ভাবনার জন্য সময় নিতে পারে, আবার অনেক সময় সে প্রোডাক্ট এনেও চিন্তা ভাবনার জন্য সময় নিতে পারে। ফলে তারা আদারওয়াইজ কন্ডিশন দিতে পারে যে না ভাই জিনিসটা আমাকে দিবেন, আমি একটু 2-3 দিন দেখে কন্ট্রাক্টটা কনফার্ম করব। অথবা বিক্রেতাও বলতে পারে না ভাই আগে আপনি টাকা দিয়ে দেন, কন্ট্রাক্ট না করলে আমি আপনাকে আবার টাকা ফেরত দিব, কন্ডিশন দিতে পারে। কিন্তু যদি এরকম কন্ডিশন তারা না দেয়, তাহলে যখন খেয়ার শর্ট থাকবে সেই সময় পণ্যের ডেলিভারি দিতেও বাধ্য নন, অথবা টাকা পরিশোধ করতেও ক্রেতা বাধ্য নন। One or both parties may voluntarily make payment or delivery and the option does not lapse as a result. আচ্ছা, যে কোনো একটা পার্টি ডেলিভারিও দিতে পারে অথবা পেমেন্টও করতে পারে, কিন্তু এই ডেলিভারি দেওয়ার কারণে বা পেমেন্ট পরিশোধ করার কারণে অপশনটি বাতিল হয় না। অপশন যদি প্রয়োগ করে, ক্রেতা যদি অপশন প্রয়োগ করে এবং কন্ট্রাক্টটি ক্যান্সেল করে, সেক্ষেত্রে তিনি যদি টাকা আগে পেমেন্ট করেও থাকেন সেই টাকা ফেরত পাবেন, except if the conduct of the parties towards the counter values indicates the intention to give or take ownership, যেটা আমরা একটু আগের ইয়েতে আলোচনা হয়েছে যে টাকা পরিশোধ করার পরও যদি অপশন থাকে, তাহলে তাহলে এতে তার অপশনটা বাতিল হবে না। টাকা পরিশোধ করলেই তার যেটা ফেরত দেওয়ার যে অপশনটি তিনি নিয়েছিলেন সেটি বাতিল হবে না, তিনি ফেরত দিতে পারবেন, ফেরত দিলে টাকা তিনি নিয়ে নেবেন। তবে তবে যদি এমন কোনো আচরণ, এমন কোনো কন্ডাক্ট কোনো একটা পার্টি দেখায় যেটা প্রমাণ করে যে তিনি ওনারশিপ বা মালিকানা এই বস্তুটি নিয়েছেন, তাহলে সেক্ষেত্রে তার অপশনটি বাতিল হয়ে যাবে। ইফ ওয়ান পার্টি মেক্স পেমেন্ট or delivery, the other is entitled to hold back, in which case the first party is entitled to demand return of what they have paid or delivered. আচ্ছা, if one party makes payment, যদি কোনো এক পার্টি পেমেন্ট দেয়, অর ডেলিভারি অথবা ডেলিভারি দেয়, মানে ডেলিভারি হচ্ছে বিক্রেতার ক্ষেত্রে, বিক্রেতা যদি ডেলিভারি দেয় অথবা ক্রেতা যদি পরিশোধ করে, মূল্য পরিশোধ করে, দি আদার ইজ এন্টাইটেলড টু হোল্ড ব্যাক, তাহলে অপর পার্টি এটা গ্রহণ না করতে পারে, হোল্ড ব্যাক, সে সে এটা ডেলিভারি না নিতে পারে অথবা পেমেন্ট গ্রহণ নাও করতে পারে। ইন হুইচ কেস, যে ক্ষেত্রে দি ফার্স্ট পার্টি ইজ এন্টাইটেলড টু ডিমান্ড রিটার্ন অফ হোয়াট হি হ্যাভ পেড ডেলিভার্ড, আর সেক্ষেত্রে প্রথম পার্টি সে যা ডেলিভারি করুক বা টাকা দেখ সেটা সে ফেরত চাইতে পারে, খুব স্বাভাবিক, অপরপক্ষ যেহেতু নিতে রাজি হচ্ছে না সেটা ফেরত চাইতে পারে। 244, the owner of the options may offer the item to which the option relates for sale to third parties and the option does not lapse until the sale is completed. আচ্ছা, the owner of the option, যার অপশন রয়েছে, পরের পেজ স্যার, স্ক্রিনটা একটু। ওকে সরি, আমার সামনে বই থাকার কারণে এটা একটা অসুবিধা হয়েছে। The owner of the option may offer the item to which the option relates for sale to third parties. আচ্ছা, যিনি অপশন নিয়েছেন, যিনি কন্ট্রাক্টে ফাইনাল না করে অপশন রেখেছেন এবং যে বস্তুর জন্য, যে প্রোডাক্টের জন্য অপশন নিয়েছেন, তিনি সেই প্রোডাক্টটি থার্ড পার্টিকে অফার করতে পারবেন বিক্রি করার জন্য। অ্যান্ড দ্য অপশন ডাজ নট ল্যাপস, এবং এতে তার অপশন বাতিল হবে না যদি না আনটিল দ্য সেল ইজ কমপ্লিটেড, থার্ড পার্টিকে যদি তিনি বিক্রির জন্য কন্ট্রাক্টটা ফাইনাল না করেন, তাহলে তার অপশন বাতিল হবে না। আর তৃতীয় পক্ষকে যদি বিক্রির জন্য ফাইনাল করে দেন, তাহলে অটোমেটিকলি তার অপশন বাতিল হয়ে যাবে। 25, ইফেক্টস অফ অপশনস টু কল অফ অন ওনারশিপ। হ্যাঁ, খেয়ার শর্তের কারণে মালিকানার ক্ষেত্রে কি প্রভাব পড়ে, কারণ এটা একটা ঝুলন্ত বা দুদুল্যমান কন্ট্রাক্ট বা একটা ঝুলন্ত কন্ট্রাক্ট, যেহেতু সে একটু সময় নিচ্ছে, 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, যে সময়ের মধ্যে কনফার্ম করবে বলছে, আবার বলা হচ্ছে যে না ডেলিভারি না দিলেও চলে, পেমেন্ট না করলেও চলে, তাহলে মালিকানার অবস্থাটা কি, এই বস্তুটার মালিককে এই খেয়ারুল শর্তের সময়ে। 251, এই জোরে কথা বলি না। If the option if the option to call off is owned by the both parties or just the seller,
there is no transfer of ownership in either counter value and the legal rights related to the subject matter remain solely with the seller to the exclusion of the buyer. আচ্ছা, যদি কোল অফ অপশনটা যদি বিক্রেতা দেয়, কি বলতেছে, বোথ পার্টি, যদি বোথ পার্টির থাকে, ক্রেতারও থাকে বিক্রেতারও থাকে, অথবা শুধু বিক্রেতাও দিতে পারে, বা আপনাকে এটা বিক্রি করলাম কিন্তু আমাকে একটু চিন্তা ভাবনার সময় দেন, বিক্রেতারও থাকতে পারে, অথবা দুই পার্টির আছে, ক্রেতারও আছে বিক্রেতারও আছে। দেয়ার ইজ নো ট্রান্সফার অফ ওনারশিপ ইন আইদার কাউন্টার ভ্যালুস। তাহলে যে কোনো দুই কাউন্টার ভ্যালুর কোনোটার মধ্যে মালিকানা পরিবর্তন হবে না। প্রোডাক্টটিও ক্রেতার মালিকানায় যাবে না, আর মূল্যটিও, প্রাইসও বিক্রেতার মালিকানায় আসবে না। অ্যান্ড লিগাল রাইটস রিলেটেড টু দ্য সাবজেক্ট ম্যাটার রিমেইন সোললি উইথ সেলার। এবং ওই সাবজেক্ট ম্যাটারের, অর্থাৎ যে প্রোডাক্টটি বিক্রি করা হচ্ছে সেটির যে আইনগত যে কোনো অধিকার, সেটি কেবল ক্রেতারই থাকবে, বিক্রেতার নয়। 252, if the option is owned by just the buyer। এখন হচ্ছে যদি অপশনটি শুধু ক্রেতা দেয়, ownership of the sold item transfer from the seller to the buyer, তাহলে অপশনটা দিয়েছে শুধু ক্রেতা, তার মানে বিক্রেতার দিক থেকে এটা ক্লিয়ার, বিক্রেতা এটা বিক্রি করার জন্য ডিটারমাইন্ড। সরি, তাহলে দি সোল্ড আইটেম ট্রান্সফার ফ্রম দ্য সেলার টু দ্য বায়ার, তাহলে সোল্ড আইটেমটি সেলারের কাছ থেকে বায়ার বা ক্রেতার কাছে চলে যাবে, ক্রেতার কাছে তার মালিকানা হস্তান্তরিত হয়ে যাবে। এন্ড দ্য বায়ার্স কন্ডাক্ট এজ দ্য ওনার অফ দ্য সোল্ড আইটেম সার্ভ এজ কনফার্মেশন অফ দ্য কন্ট্রাক্ট। এখন বায়ার যদি এমন কোনো আচরণ করে যে আচরণ দ্বারা বোঝা যায় যে তিনি সোল্ড আইটেমের মালিক, ওনারশিপের মতো কোনো যদি আচরণ বায়ারের কাছ থেকে প্রকাশিত হয়, তাহলে এটা কন্ট্রাক্টের কনফার্মেশন হয়ে যাবে। সেক্ষেত্রে তার যে শেয়ার ছিল সেটি বাতিল হয়ে যাবে, শেয়ারটি আর থাকবে না। আচ্ছা, ওইটা আমি একটু অন্য চুপু আর একটা উদাহরণ দিই। ওই যে মানে বিয়ের ক্ষেত্রে, ডিভোর্সের ক্ষেত্রে যেটি মানে রিজিআই বা তালাকুর রাজাতের তালাক, যেটা মানে উইথড্র করা যায় বা ফেরত নেওয়া যায়, সেক্ষেত্রে মৌখিকভাবে কোনো, সেটা বা এক বা দুই তালাকের ক্ষেত্রে হয়, তিন তালাকের ক্ষেত্রে নয়, সেক্ষেত্রে মৌখিকভাবে কোনো কিছু বলা টলার প্রয়োজন হয় না। যদি এমন কোনো আচরণ প্রদর্শিত হয় হাজবেন্ডের পক্ষ থেকে, যেটা দ্বারা যেটা দ্বারা বোঝা যায় যে না, সে এটা মানে ডিভোর্স কন্টিনিউ করতে চায় না, এটাই তাদের বিয়েটা আবার রিকনস্ট্রাক্ট হয়ে যায়। তো এখানেও যে সে যদি এমন কোনো কন্ডাক্ট করে সোল্ড আইটেমের সাথে, যেটা তার ওনারশিপ প্রমাণ করে বা ওনারশিপের প্রতি ইঙ্গিত দেয়, তাহলে তার কন্ট্রাক্টটা কনফার্ম হয়ে যায় এবং তার অপশনটা বাতিল হয়ে যায়। 253, if an item sold under option is destroyed while in the possession of the seller, it is the seller's loss। যদি এই অপশনের আন্ডারে যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি যদি সেলারের পজেশনের থাকতে হয়ে যায়, ধ্বংস হয়ে যায় বিক্রেতার, ইট ইজ দ্য সেলার্স লস, তাহলে এটা বিক্রেতার জন্য একটা লস হবে, এটা তারই ক্ষতি। ইফ ইট ইজ ডেস্ট্রয়েড ইন দ্য পজেশন অফ দ্য বায়ার, কিন্তু এটা যদি ক্রেতার হাতে থাকা অবস্থায় ধ্বংস হয়, ওয়াইল দ্য বায়ার ওনস দ্য অপশন, এবং বায়ারের অপশন ছিল, বায়ারের নিজের হাতে অপশন রাখছিল, হি ইজ লায়েবল টু পে দ্য প্রাইস, তাহলে তাকে এটা প্রাইস দিতে হবে। ইফ ইট ইজ কারণ ইয়েটা ছিল তার, অপশনটা ছিল তার, মানে বিক্রেতার দিক থেকে এটা ক্লিয়ার, অপশনটা ছিল ক্রেতার, সুতরাং তার হাতে যখন এটা নষ্ট হয়েছে, সুতরাং তাকে এটা প্রাইস দিয়ে দিতে হবে, এবং সে এটা এই কন্ট্রাক্টটা কনফার্ম হয়ে গেছে এটা হিসেবে গণ্য হবে। ইফ ইট ইজ ডেস্ট্রয়েড ইন দ্য পজেশন অফ দ্য বায়ার, এটি যদি ক্রেতার হাতে ধ্বংস হয় ওয়িং টু হিজ নেগলিজেন্স, তার নেগলিজেন্সের কারণে অথবা ভায়োলেশনের কারণে, হোয়াইল দ্য সেলার ওনস দ্য অপশন, যখন বিক্রেতার অপশন ছিল, অ্যান্ড ডিসাইডস টু রিভোক দ্য কন্ট্রাক্ট, এবং সে
কন্ট্রাক্টটি রিভোক করার জন্য সিদ্ধান্ত নিয়েছে, দি বায়ার ইজ লায়েবল টু পে ইটস কস্ট, তাহলে বায়ারকে এর কস্ট দিতে হবে, যেহেতু তার নেগলিজেন্স বা ভায়োলেশনের কারণে এটা নষ্ট হয়েছে। ইফ ইট ইজ ডেস্ট্রয়েড ইন দ্য পজিশন অফ দ্য বায়ার উইদাউট দেয়ার বিইং এনি নেগলিজেন্স অর ভায়োলেশন অন হিজ পার্ট, হি হ্যাজ নো লাইবিলিটি, তার কোনো লাইবিলিটি নেই। তাহলে আবার একটু সামারি বলি 253, সেটা হলো যদি সোল্ড আইটেম সেলারের পজিশনে বিক্রেতার পজিশনে থাকতে থাকতে যদি এটা ধ্বংস হয়, তাহলে এটি তার লস। এখানে ক্রেতার কোনো আর দায় দায়িত্ব নেই, আর এটা যদি বায়ারের পজিশনে থাকতে ধ্বংস হয় যখন যখন তারই অপশন ছিল, অর্থাৎ ক্রেতার পজিশনে বস্তুটি নষ্ট হলো, অপশনটিও বিক্রেতার নয়। বিক্রেতা কোনো অপশন দেয় না, বিক্রেতা তার দিক থেকে বলছে আমি আমার ডিটারমাইন, আমি বিক্রি করে ফেললাম, অপশনটা দিয়েছে বায়ার, আবার তার পজিশনে থাকা অবস্থায় জিনিসটি ধ্বংস হয়েছে, সুতরাং হি ইজ লায়েবল টু পে ইটস প্রাইস, তাহলে তাকে এটার মূল্য দিতে হবে। এখন যদি বিপরীতটা হয়, যে বিপরীতটা হলো কি, ক্রেতার কোনো অপশন ছিল না, অপশন ছিল শুধু বিক্রেতার অপশন, কিন্তু বস্তুটির পজেশন ক্রেতার হাতে, অপশনটি বিক্রেতার, বস্তুটির পজেশন ক্রেতার হাতে, তাহলে সেক্ষেত্রে ক্রেতার কোনো নেগলিজেন্স বা ভায়োলেশনের কারণে যদি ধ্বংস হয়, তাহলে সে লায়াবল হবে এবং সে ক্ষতিপূরণ দিবে। আর যদি তার কোনো নেগলিজেন্স বা তার কোনো ভায়োলেশনের কারণ ব্যতীত, তার কোনো নেগলিজেন্স ব্যতীত বা ভায়োলেশন ছিল না, তারপরেও যদি অন্য কোনো প্রাকৃতিক কারণে এটা ধ্বংস হয়ে যায়, কিন্তু অপশনটা ছিল সেলারের, অপশনটা ছিল হলো বিক্রেতার, তাহলে সেক্ষেত্রে তাকে হি হ্যাজ নো লাইবিলিটি, তার কোনো দায় দায়িত্ব নাই, সে কোনো ক্ষতিপূরণ দিবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার এবং যৌক্তিক, যুক্তিতে যা বলে তাই। রোলস রিলেটিং টু ইনক্রিজ ইন দ্য সোল্ড আইটেম ডিউরিং দ্য অপশন পিরিয়ড। অপশন পিরিয়ডের সময় সোল্ড আইটেমে যদি ইনক্রিজ হয়, যদি বেড়ে যায়, তাহলে কেমনে পারে? সোল্ড আইটেম বাড়তে পারে, সোল্ড আইটেম যদি প্রাণী হয়, তাহলে প্রাণীর হয়তো বাচ্চা হতে পারে। দেখি কি বলতেছে। Anything that is physically connected and grows out of the original, such as agricultural produce, crops or animal livestock, belongs to the buyer if the buyer owns the options and confirm the contract. আচ্ছা, তাহলে এনিথিং ইজ ফিজিক্যালি কানেক্টেড অ্যান্ড গ্রোস আউট অফ দ্য অরিজিনাল, যেই জিনিস ফিজিক্যালি কানেক্টেড অথবা এবং গ্রোস আউট অফ দ্য অরিজিনাল, মূল থেকে যেটা হয়, গ্রোস আউট অফ দ্য অরিজিনাল, মূল থেকে যেটা হয়, যেমন যদি গাভী হয়, গাভীর বাচ্চা হয়, অথবা জমি থেকে যদি ফসল উৎপন্ন হয়, এগ্রিকালচারাল প্রডিউস অর অ্যানিমাল প্রডিউস, যেমন লাইভস্টক, বিলংস টু দ্য বায়ার, তাহলে এটার মালিক হবে ক্রেতা। ইফ দ্য বায়ার ওনস দ্য অপশন, যদি ক্রেতা অপশন দিয়ে থাকে, যদি অপশনটি ক্রেতা দিয়ে থাকে, অ্যান্ড কনফার্মস দ্য কন্ট্রাক্ট, এবং সে কন্ট্রাক্ট কনফার্ম করে, অ্যান্ড ইট বিলংস টু দ্য সেলার, এবং এগুলোর মালিক হবে সেলার বা বিক্রেতা, অফ দ্য সেলার। এখানে একটা শব্দটা ভুল আসছে, এটা অফ না, এটা হবে ইফ। শেষের দিক থেকে তৃতীয় লাইনে দেখেন, উপরের দিকে, অ্যান্ড ইট বিলংস টু দ্য সেলার, এবং এটার মালিক হবে বিক্রেতা ইফ দ্য সেলার ওনস দ্য অপশন, যদি বিক্রেতা অপশনের মালিককে বা বিক্রেতা অপশন দিয়ে থাকে, whether he confirms the contract or revoke it, তিনি কন্ট্রাক্ট কনফার্ম করুন বা এটা রিভোক করুন, তিনি এই অতিরিক্তের মালিক হবে। এই শব্দটা ইফ হবে, কেমন? যদি তিনি অপশনটা দিয়ে থাকেন। 262, এনিথিং দ্যাট ইজ ফিজিক্যালি সেপারেট and does not grow out of the original, যে জিনিসটি ফিজিক্যালি সেপারেট এবং অরিজিনাল থেকে উদ্ভূত নয়, যেমন compensation for damage to the sold item caused by a third party during the option period, উদাহরণ দেওয়া হয়েছে যে ফিজিক্যালি সেপারেট, আবার সেটা অরিজিনাল থেকে উৎপন্ন হয়নি, সেরকম কোনো যদি অতিরিক্ত আসে,
কেমনে অতিরিক্তটা আসলো? দেখাচ্ছে কম্পেনসেশন ফর ড্যামেজ টু দ্য সোল্ড আইটেম কজড বাই এ থার্ড পার্টি ডিউরিং দ্য অপশন পিরিয়ড। অপশন পিরিয়ডের সময় সোল্ড আইটেমে কোনো ড্যামেজের কারণে থার্ড পার্টি যদি কোনো কম্পেনসেশন দেয়, তৃতীয় পক্ষ যদি কোনো ক্ষতিপূরণ দেয়, বিলংস টু দ্য বায়ার, তাহলে সেই অতিরিক্তটার মালিক হবে বায়ার বা ক্রেতা। ইফ হি চুজ দ্য টু কনক্লুড দ্য কন্ট্রাক্ট, যদি তিনি কন্ট্রাক্টটি কনক্লুড করা পছন্দ করেন বা সেই অপশনটি তিনি নিয়ে থাকেন। ইফ হি চুজ টু রিভোক দ্য কন্ট্রাক্ট, তিনি যদি কন্ট্রাক্ট রিভোক করতে চান, ইটস বিলংস টু দ্য সেলার, তাহলে এই অতিরিক্তটি মালিক হবে বিক্রেতা। তাহলে ক্রেতা যদি কন্ট্রাক্টটি কনক্লুড করার অপশনটি গ্রহণ করেন, তাহলে এই ধরনের অনুদ্ভূত মানে মূল হতে উদ্ভূত নয় এরকমের অতিরিক্ত, সেটির মালিক হবে ক্রেতা। আর তিনি যদি এটা রিভোক করেন কন্ট্রাক্টটি, তাহলে সেটার মালিক হবে বিক্রেতা। 263, anything that is separate but grows out of the original, such as dividends on shares and rent from lease assets, belong to the seller. কোনো জিনিস সেটি যদি সেপারেট হয় কিন্তু অরিজিনাল থেকে উৎপন্ন, সেপারেট কিন্তু উৎপন্ন হচ্ছে অরিজিনাল থেকে, যেমন শেয়ারের ডিভিডেন্ডস অথবা ভাড়া, তাহলে বিলংস টু দ্য সেলার, সেটির মালিক হবে সেলার বা বিক্রেতা। এটা হচ্ছে অপশন সময়ের মধ্যে অপশন সময়ের মধ্যে সোল্ড আইটেমে যদি কোনো অতিরিক্ত যোগ হয় সে বিষয়ে বিধান। 27, সিজেশন অ্যান্ড ল্যাপসিং অফ দ্য কোলিং অফ অপশন, হেয়ার শর্ট বাতিল হয়ে যাওয়া বা হেয়ার শর্ট সুকুত হয়ে যাওয়া, বাতিল হয়ে যাওয়া। 271, when the option period expire, the contract becomes binding. অপশন পিরিয়ড এক্সপায়ার হয়ে গেছে, যদি কোনো মতামত নাও জানায়, কন্ট্রাক্টটা বাইন্ডিং হয়ে যাবে। অপশন পিরিয়ড এক্সপায়ার হয়ে গেছে, এর মধ্যে যার অপশন ছিল, ক্রেতা হোক বিক্রেতা হোক বা উভয় পার্টি, তারা যদি কোনো কিছু অপশনটা গ্রহণ করে কোনো নতুন সিদ্ধান্ত না জানায়, তাহলে বোঝা যাবে যে কন্ট্রাক্টটি বাইন্ডিং হয়ে গেছে, কন্ট্রাক্ট কার্যকর হয়ে গেছে। 272, when the owner of the option exercise his option to revoke the contract, then the contract terminates. আচ্ছা, যদি যিনি অপশন রেখেছিলেন, তিনি যদি তার এই অপশনটি অনুশীলন করেন এবং অনুশীলন করে তিনি যদি কন্ট্রাক্টটি রিভোক করেন, কন্ট্রাক্টটি বাতিল করেন, তাহলে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে, কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য আদার পার্টি টু নো of the revocation for the revocation to be valid. আচ্ছা, এই যে রিভোক করলো, যে পার্টির অপশন ছিল, সেই পার্টি যে রিভোক করলো, সেই রিভোকেশনটা ভ্যালিড হওয়ার জন্য অপর পার্টির এটা জানতে হবে, অপর পার্টিকে জানাতে হবে যে আমি রিভোক করলাম। ইফ দ্য ওনার অফ দ্য অপশন concludes the contract, whether expressly or implicitly, the contract becomes binding. কিন্তু এটা কার্যকর করার ক্ষেত্রে সুস্পষ্টভাবে না জানালেও হয়, পার্থক্যটা এখানে। ইফ দ্য ওনার অফ দ্য অপশন, যদি যার কাছে অপশন রয়েছে, তিনি যদি কন্ট্রাক্টটি কনক্লুড করেন, সেটা এক্সপ্রেসলি, সেটা প্রকাশ্যে সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমেও হতে পারে, অথবা ইমপ্লিসিটলিও হতে পারে, বা পরোক্ষ ইঙ্গিতের মাধ্যমেও হতে পারে, তাহলে কন্ট্রাক্ট বাইন্ডিং হয়ে যাবে। কিন্তু রিভোকেশনের ক্ষেত্রে এটা সুস্পষ্টভাবে জানাতে হবে। আর যদি কন্ট্রাক্টটি কন্টিনিউ করতে চায়, তাহলে সেটা মৌখিকভাবে জানিয়েও করতে পারবে বা আচরণগতভাবেও করতে পারবে, মানে ওই যে মালিকানা প্রকাশ করে এমন কোনো আচরণের মাধ্যমেও করতে পারবে। 273, মানে যার হাতে অপশন ছিল সেই ব্যক্তির জন্য। 273, if the sole item is destroyed before physical or constructive delivery, the contract terminates. যদি সোল্ড আইটেমটি ফিজিক্যাল অথবা কনস্ট্রাকটিভ ডেলিভারি, প্রত্যক্ষ বা পরোক্ষ ডেলিভারির আগে ধ্বংস হয়ে যায়, তাহলে কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যায়, কারণ কন্ট্রাক্ট যে বস্তুর উপর ভিত্তি করে হবে সেটি তো আর নাই। সাম অ্যাপ্লিকেশন অফ কুলিং অফ অপশনস, এই হেয়ার শর্তের কিছু উদাহরণ বা কিছু প্রয়োগ। 281, the institution, whether as a seller or buyer, stipulates an option to reconsider whether or not it is worth selling or buying an item. এটা তো সিম্পল কথা, যে ইনস্টিটিউশন সে
সেলার হোক বা বায়ার হোক, সে ক্রেতা হোক বা বিক্রেতা হোক, স্টিপুলেটস কন্ডিশন দিতে পারে অ্যান অপশন টু রিকনসিডার, পুনর্বিবেচনার জন্য, whether or not it is worth selling or buying an item, যে তিনি ইনস্টিটিউশন সে কি কোনো একটা জিনিস বিক্রি করবে বা কোনো একটা জিনিস ক্রয় করবে, সেটা রিকনসিডার করার জন্য কন্ডিশন বা স্টিপুলেশন দিতে পারে। খুব স্বাভাবিক। 282, the institution stipulates an option to reconsider when purchasing items from suppliers in order to offer them to its clients without obtaining a binding promise from them to purchase the items. এটা এটা খুব সুন্দর উদাহরণ যে ইনস্টিটিউশন কাস্টমারের কাছ থেকে কোনো বাইন্ডিং প্রমিস পায়নি, কিন্তু এত সত্ত্বেও ইনস্টিটিউশন সাপ্লায়ারের কাছ থেকে কিছু প্রোডাক্ট পারচেজ করলো, কিন্তু রিকনসিডারের কন্ডিশন রেখে। এটা একটা সুন্দর প্রয়োগ, রিকনসিডারের কন্ডিশন রেখে। ইনস্টিটিউশন সাপ্লায়ারের কাছ থেকে কিছু জিনিস পারচেজ করলো রিকনসিডারের কন্ডিশন দেখে, যদিও সে কাস্টমারের কাছ থেকে বা ক্লায়েন্টের কাছ থেকে কোনো বাইন্ডিং প্রমিস পায়নি যে সে ওই প্রোডাক্টগুলো কিনে নেবে। তাহলে এক্ষেত্রে ইনস্টিটিউশনের সুবিধা কি? কাস্টমার বা ক্লায়েন্ট যদি প্রোডাক্ট কিনে নেয়, তাহলে সে তার প্রথম চুক্তিও কার্যকর, দ্বিতীয় চুক্তিও কার্যকর। আর কাস্টমার বা ক্লায়েন্ট যদি প্রোডাক্টে না কিনে, ইনস্টিটিউশন তো স্টিপুলেশন রেখে আসছিল রিকনসিডারেশনের জন্য যে আমি এটা আপনাকে ফেরতও দিতে পারি, তো সে সাপ্লায়ারকে ফেরত দিয়ে দেবে। ইফ দ্য ক্লায়েন্টস ডু নট উইশ টু পারচেজ দ্য আইটেম, পরবর্তী বক্তব্য এটা, ক্লায়েন্ট যদি আইটেমটি পারচেজ করতে আগ্রহী না হয়, দি ইনস্টিটিউশন রিটার্নস দ্য আইটেম টু দ্য সেলার, তখন ইনস্টিটিউশন এই আইটেমটি ওই ইয়েকে সাপ্লায়ারকে, আর কি সেলার মানে সাপ্লায়ারকে সেটা রিটার্ন দিয়ে দেবে। খেয়ার শর্ত রাখলে এই সুবিধাটা আছে, যে সে চাইলে এটা বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে দেবে। 283, the institution stipulates an option to reconsider in relation to the whole or a part of a single deal. এটা একটা সুরত হতে পারে খেয়ার শর্তের, যে ইনস্টিটিউশন একটা অপশন টু রিকনসিডার স্টিপুলেট করলো, পুনর্বিবেচনার শর্ত দিল, ইন রিলেশন টু দ্য হোল অর পার্ট অফ দ্য সিঙ্গেল ডিল, কোন একটা সিঙ্গেল ডিলের পুরোটার উপরে অথবা কোন একটা সিঙ্গেল ডিলের পার্টের উপরে রিকনসিডারের অপশন দিল। If the various items being sold are different from each other, the items to which the option relates must be specified. আচ্ছা, if the various items being sold are different from each other, এই যে এই একটা ডিলের আন্ডারে যদি অনেকগুলো আইটেম থাকে, এবং সেই আইটেমগুলো যদি একটি আরেকটি থেকে ভিন্ন হয়, তাহলে অপশনটা কোন আইটেমের সাথে সম্পর্কিত সেটা সুনির্দিষ্ট করতে হবে। এই রিকনসিডারেশনের অপশনটি কোন আইটেমের সাথে সম্পর্কিত সেটা সুনির্দিষ্ট করতে হবে। ইফ দে আর ফাঞ্জিবল such as wheat or rice, the percentage to which the option relates must be specified. আর যদি আইটেমগুলো ফাঞ্জিবল হয় এবং সেই ফাঞ্জিবল আইটেমের একটা অংশের উপরে ইনস্টিটিউশন অপশন রাখতে চাচ্ছে, তাহলে যেহেতু এটা ফাঞ্জিবল আইটেম, অর্থাৎ এগুলো আইটেমগুলোর যে একক, সেই এককগুলো একরকম, যেমন গম বা চাল, তাহলে সেক্ষেত্রে কি পরিমাণে, দি পার্সেন্টেজ টু হুইচ দ্য অপশন রিলেটস, কত পার্সেন্টেজের উপর অপশনটা সম্পর্কিত, সেটা অবশ্যই স্পেসিফাইড করতে হবে। আর আইটেমগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে কোন কোন আইটেমের সাথে অপশনটা আছে সেটা সুনির্দিষ্ট করতে হবে। আর আইটেমগুলো যদি একরকম হয়, চাল, তাহলে সে একটা সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট করলো, আপনার কাছ থেকে আমি 100 কেজি 100 মন চাল কিনলাম, তাহলে 100 মন চাল কিনলাম, ইনস্টিটিউশন চাচ্ছে এর একটা অংশের উপর অপশন রাখবে, তাহলে সে বললো যে 60 মনের উপর চুক্তি কনফার্ম, বাকি 40 মনের উপরে আমি অপশন রাখলাম, 40 মন যদি বিক্রি না হয়, তাহলে আমি আপনাকে এতদিনের মধ্যে এটা ফেরত দিব। তাহলে যেহেতু এটা ফাঞ্জিবল আইটেম, সুতরাং এখানে পার্সেন্টেজটা সুনির্দিষ্ট করতে হবে, কত পার্সেন্টেজের উপর অপশনটা প্রযোজ্য হবে। আর যদি ভিন্ন ভিন্ন আইটেম সিঙ্গেল ডিলে থাকে, তাহলে সেখানে যদি আংশিক অপশন রাখতে চাই, তাহলে কোন কোন আইটেমের জন্য অপশন রাখবে সেটা
সুনির্দিষ্ট করতে হবে। 284. It is not permissible to use cooling off option as a ruse to synthesize the effect of a benefit enjoyed by the lender in exchange for a giving a loan, which can occur if the buyer pays for an item purchase under option, uses the item during the option period, and then return it before the option period expire to receive his money back. মানে এটা সুদের জন্য কোনো যেন এটা সুদ খাওয়ার একটা যেন এটা ইয়ে না হয়, মাধ্যম না হয়। 284. আচ্ছা, এটা কি বলতেছে? ইট ইজ নট পারমিসিবল, এটা অনুমোদিত নয়। ইউজড কলিং অফ অপশন এই খেয়ার শর্টকে ব্যবহার করবে টু সিনথেসিস দ্য ইফেক্ট অফ এ বেনিফিট এনজয়েড বাই দ্য ল্যান্ডার ইন এক্সচেঞ্জ ফর এ গিভিং লোন। একটি লোন দেওয়ার বিপরীতে ধারদাতাকে কোনো বেনিফিট পাইয়ে দেওয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যাবে না। হুইচ ক্যান অকার, এটা যেটা হতে পারে ইফ দ্য বায়ার পেস ফর অ্যান আইটেম পারচেজ আন্ডার অপশন। আচ্ছা, পারচেজ আন্ডার অপশন রেখে কোনো বস্তু যদি বায়ার কিনে এবং সে যদি পেমেন্ট দেয়, uses the item during the option period, এবং অপশন পিরিয়ডের মধ্যে আইটেমটি সে ইউজ করলো, দেন রিটার্ন ইট বিফোর দ্য অপশন পিরিয়ড এক্সপায়ার, এবং অপশন পিরিয়ড শেষ হয়ে যাওয়ার আগে সেটা রিটার্ন করলো টু রিসিভ হিজ মানি ব্যাক, তার টাকাটি ফেরত পাওয়ার জন্য। মানে খেয়ার শর্টকে একটা সুরত বানাইলো। মূলত এটা টাকা ধার দেওয়া নেওয়ার একটা ব্যাপার, এবং সেই টাকা ধার দেওয়া নেওয়ার মাঝখানে সে ধার গ্রহিতার একটা প্রোডাক্ট থেকে সে বেনিফিটেড হলো, ইউজ হলো। তাহলে খেয়ার শর্তের আকৃতিতে মূলত সে ধার দেওয়ার মাধ্যমে উপকার নিল। তো এটা এক প্রকারের অবৈধ সুবিধা গ্রহণ করা, এই জন্য এটা নট পারমিসিবল। It is not permissible to use cooling of option to avoid price fluctuation during the option period. Option period এর মধ্যে প্রাইস ফ্লাকচুয়েশন থেকে রক্ষা পাওয়ার জন্য কুলিং অফ অপশন বা খেয়ার শর্ট ব্যবহার করা যাবে না, খেয়ার শর্টকে ইউজ করা যাবে না, এটা পারমিসিবল নয়। অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট। আচ্ছা, এখন আরেকটা বিষয়, নন পেমেন্টের জন্য অপশন অফ রিভোক। Definition of option to revoke for non-payment. Options to revoke due to non-payment are options stipulated by the seller or buyers to enable them to revoke the contracts if the other party fails to make payment of price or rent on a due date. আচ্ছা, ঠিক আছে, খুব সিম্পল। তাহলে অপশন টু রিভোক ডিউ টু নন পেমেন্ট হচ্ছে কি, এটা এমন একটি অপশনস যেটা স্টিপুলেটেড বাই দ্য সেলার অর বায়ার, বিক্রেতা বা ক্রেতা এই শর্তটি দিয়ে থাকে টু এনেবল দেম, যাতে তারা সমর্থ হয় টু রিভোক দ্য কন্ট্রাক্টটি বাতিল করতে পারে ইফ আদার পার্টি, অপর পক্ষ যদি ফেলস টু মেক পেমেন্ট দিতে না পারে, অর প্রাইস অর রেন্ট, অথবা ভাড়া দিতে না পারে অন দ্য ডিউ ডেটে। তাহলে এই ধরনের একটা অপশন রাখা, যে আপনাকে আমি সময় দিলাম 10 দিনের মধ্যে আপনি এই প্রোডাক্টের মূল্য দিবেন, কিংবা 10 তারিখের মধ্যে আপনি বাসার ভাড়া দিবেন। তাহলে এর মধ্যে যদি না দেয়, তাহলে সেটা কন্ডিশনে কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ থাকলো, এর মধ্যে না দিলে সেটা বাতিল হবে। তাহলে এরকম একটা শর্ত রাখা যায়, সেটা হলো রিভোক ফর নন পেমেন্ট অপশন। Such options are not valid unless they are expressly stipulated. এই ধরনের অপশন ভ্যালিড হবে না যদি এটা সুস্পষ্টভাবে উল্লেখ করা না হয়। তাহলে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে 10 দিনের মধ্যে আপনি যদি প্রাইস না দেন, তাহলে এই কন্ট্রাক্ট বাতিল, বা কন্ট্রাক্ট বাতিল করার অধিকার আমার থাকবে, অটোমেটিক্যালি বাতিল না হোক, কন্ট্রাক্ট বাতিল করার অধিকার আমার থাকবে, সেরকম একটা সে অপশন দিয়ে রাখলো। 3.2 Scope of the options to revoke for non-payment. এটার স্কোপ কি? Options to revoke for non-payment are permissible in contract that do not require a spot payment at time of contract. এর আগে আমরা স্কোপ আলোচনা করছিলাম, কোলিং অফ এর যেটা, হেয়ার শর্তের যেটা, সেটা আলোচনা আমরা করেছিলাম।
তো সেক্ষেত্রে আমরা দেখছি বাইন্ডিং নন বাইন্ডিং এর একটা আলোচনা ছিল। তো এখানে বলতেছে যে এটা প্রযোজ্য হবে কোন কন্ট্রাক্টে, ইন কন্ট্রাক্টস, এমন কন্ট্রাক্টগুলিতে নন পেমেন্টের কন্ডিশনটা বা নন পেমেন্টের ভিত্তিতে যে অপশন সেটা রাখা যাবে, দ্যাট ডু নট রিকোয়ার স্পট পেমেন্ট টাইম অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের সময়ে যেখানে স্পট পেমেন্টের কন্ডিশন নেই, সেক্ষেত্রে এটা এই ধরনের কন্ডিশন দেওয়া যায়। দে আর নট পারমিসিবল ইন সালাম এন্ড কারেন্ট। সুতরাং কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স হচ্ছে এই যে নন পেমেন্ট, রিভোক ফর নন পেমেন্ট অপশন, এটা সালাম এবং কারেন্সি এক্সচেঞ্জ কন্ট্রাক্ট বা মুদ্রা বিনিময় চুক্তিতে কিংবা সালাম চুক্তিতে এই ধরনের কন্ডিশন দেওয়া যাবে না, কারণ সেখানে স্পট পেমেন্টটা কন্ডিশন বা শর্ত। আচ্ছা, এর 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 শর্ত কি? যে দি সেলার ইজ 3.3, দি সেলার ইজ এন্টাইটেলড টু রিভোক, prerequisite is হচ্ছে to revoke the contract if the buyer does not pay the price within the specified period। এটা 3.1 থেকে বোঝা যায়। তাহলে সেলার বা বিক্রেতা কন্ট্রাক্টটি রিভোক করতে পারবেন যদি বায়ার বা ক্রেতা প্রাইস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করেন, যে নির্দিষ্ট সময়টি কন্ট্রাক্টের মধ্যে উল্লেখ করা ছিল, তাহলে তিনি তার অপশন প্রয়োগ করে কন্ট্রাক্টটি রিভোক করতে পারবেন। ট্রান্সফার, option to revoke due to non-payment lapse upon the death of the owner of the options, whether it is the seller buyer। আচ্ছা, এই যে অপশন নন পেমেন্টের কারণে রিভোক করার যে অপশন, সেটি অপশনের যিনি মালিক বা যার অপশন আছে তিনি মারা যাওয়ার ফলে সেটা বাতিল হয়ে যায়। এই অপশনটি বিক্রেতার থাক বা ক্রেতার থাক, নন পেমেন্টের কারণে রিভোক করার যে অপশন, সেই অপশনটি ক্রেতা দিয়ে থাকুক বা বিক্রেতা দিয়ে থাকুক, তিনি মারা গেলে এটা তার ওয়ারিসদের মধ্যে যাবে না, তার ওয়ারিশরা এই অপশন পাবে না, এই অপশনটি সাকেত হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। খিয়ারুত তাইন, আইদার অর অপশন, 4 নম্বর, যে এটা নিব না ওইটা নিব, সেই অপশন রাখা। দুইটা জিনিস নিয়ে আসলো, বললো যে আমি একটু চিন্তা ভাবনা করি, তারপর এটা নিব না এটা নিব কনফার্ম করবো, একটার উপর কেনাকাটা কনফার্ম করবো আর একটা ফেরত দিব। এই স্যার হচ্ছে, একটু স্ক্রিনটা একটু তুলতে হবে উপরে। ইস রে, আমি বারবার বলে যাই কারণ আমি বই দেখে পড়তেছি, সরি। এটা অনেকক্ষণ ধরে স্ক্রিনটা ছিল না। আচ্ছা, এটার সংখ্যা হচ্ছে 411। হয়তো অনেকের কাছে বই আছে, এই জন্য আওয়াজটা হয়তো অনেকে করেন না। এখানে কিছু ট্রান্সলেশন ভুল আছে ইংরেজিতে। হ্যাঁ, এটা একটা ট্রান্সলেশন কিছু ভুল আছে, যেমন প্রি রিকুইজিটিস যেটা দিছে, এটা আসলে এই শব্দ দিয়ে অনুবাদ হয় না। আরবিতে লিখছে মৌজিব। মৌজিব মানে হলো এটার ফলাফল বা এটার এটার অবশ্যম্ভাবী পরিণতি। আচ্ছা, ডেফিনিশন হচ্ছে আইদার অর অপশনস এন্টাইটেল দ্য বায়ার টু কনক্লুড দ্য কন্ট্রাক্ট টু পারচেজ ওয়ান অর মোর আইটেম out of several items specified by the contract during a stipulated period of time. Such options are created by the stipulation of the party। আচ্ছা, এই এখানে যা আছে স্ট্যান্ডার্ড 52, এখানে সবকটার জন্য কিন্তু স্টিপুলেশন করতে হবে। এই অপশনটা বা এই এই রাইটটা অটোমেটিক্যালি অর্জিত হয় না। তাহলে এটা কি? এটা হলো ক্রেতার জন্য টু কনক্লুড দ্য কন্ট্রাক্ট টু পারচেজ ওয়ান অর মোর আইটেম, সে একটা আইটেম কিনতে পারে বা একাধিক আইটেম কিনতে পারে, আউট অফ সেভারাল আইটেম, অনেকগুলো আইটেমের মধ্যে থেকে, স্পেসিফাইড বাই দ্য কন্ট্রাক্ট, যেটা কন্ট্রাক্টে উল্লেখ থাকে, ডিউরিং এ স্টিপুলেটেড পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা আমরা বারবার বলে আসতেছি। আমাদের বাসার মহিলারা যেটা করে, হয়তো অনেকে করে থাকেন, যে অনলাইনে অর্ডার দেয় যে যে আপু আপনি 3টা জামা পাঠাবেন, আমি দেখে শুনে ওখান থেকে 2টা নিব, এই হলো আইদার অর। Such options are created by stipulation। এই ধরনের অপশন অর্জিত হবে যদি কন্ডিশন দেওয়া হয় of the parties। কন্ডিশন দিলে হবে, এটা কন্ডিশন ছাড়া অটোমেটিক্যালি এই ধরনের অপশন অর্জিত হয় না। 412, it is not required for the items being sold to be fungible or for their prices to be equal। If their prices are different, the price of the each item must be specified। Okay, very good। তাহলে এটা কোনো শর্ত নয় যে এই বিক্রির যে আইটেমগুলো, সেই আইটেমটা ফাঞ্জিবল হতে হবে। ফাঞ্জিবল মানে হচ্ছে যার এককগুলো অভিন্ন, যেমন চাল বা ডাল বা বা গম, এরকম হতে হবে এমন কোনো কথা নেই। যে দুইটা আইটেম আনছে, যে দুইটা আইটেম বা একাধিক আইটেমের মধ্যে অপশন রাখা হয়ে গেছে, সেগুলোর প্রাইসও সমান হতে হবে এমন কোনো শর্ত নাই। যদি প্রাইসটা বিভিন্ন হয়, তাহলে প্রত্যেকটি প্রাইসের দাম আগে নির্ধারণ করতে হবে।
যে যে তিনটা জামা আনা হয়েছে প্রতিটার জামার দাম আগে ঠিক করে নেবে, যে ভাই যে আপু এটার দাম 1500, এটার দাম 1700, এটার দাম 1800। আপনি যেটা ফিক্স করবেন সেটার প্রাইস দিবেন আর বাকিটার প্রাইস দিতে হবে। সুতরাং সব আইডেন্টিক্যাল হতে হবে এমন নয়। হ্যাঁ, ভিন্ন 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 প্রাইসের আইটেমের একটা বা একাধিক আইটেমের উপরে অপশন রাখা যাবে, তবে সেক্ষেত্রে প্রত্যেকটার দাম পূর্ব নির্ধারিত থাকতে হবে। 413, দি এগ্রিড আপন পিরিয়ড মাস্ট বি 413, the agreed upon period must be specified and there is no minimum or maximum time limit. কতদিনের মধ্যে এই অপশনটা প্রয়োগ করবেন, কতদিনের মধ্যে এই অপশনটা প্রয়োগ করবেন, কত পিরিয়ডের মধ্যে, সেটা অবশ্যই স্পেসিফাইড হতে হবে এবং এখানে কোনো মিনিমাম বা ম্যাক্সিমাম টাইম লিমিট নেই। আচ্ছা, এইটার ফলাফল কি বা এটার এটার মৌজিব কি? 521, সরি 421. Either or options make ownership attached to one or more of the several items to which the option relates, but not to any item or items in particular. তাহলে এতে কি হয়? এতে হচ্ছে ওনারশিপ অ্যাটাচড, মালিকানা সম্পর্কিত হয়, টু ওয়ান অর মোর অফ সেভারাল আইটেমস, অনেকগুলি আইটেমের একটির উপর বা একাধিকের উপর, কন্ডিশন যেরকম থাকে আর কি, টু হুইচ দ্য অপশনস রিলেটস, যেটার সাথে অপশনটা সম্পর্কিত হয়। তাহলে 5টা জামা আনা হলো, বলা হয়েছে আমি একটা কিনবো, তাহলে একটার উপরে একটার মধ্যে মালিকানাটা সম্পর্কিত, কিন্তু কোন একটা এটা নির্দিষ্ট নয়। বা 5টা জামা আনা হলো, বলে যে আমি 3টা কিনবো, তাহলে 3টার সাথে মালিকানাটা সম্পৃক্ত হবে, কিন্তু কোন 3টা সেটা নির্দিষ্ট না করে। বাট নট টু এনি আইটেম অর আইটেমস ইন পার্টিকুলার, কিন্তু মালিকানাটা কোনো নির্দিষ্ট একটার উপর বা কোনো নির্দিষ্ট কয়েকটার সাথে সুনির্দিষ্টভাবে সম্পর্কিত হবে না। ইফ দ্য বায়ার টেক্স ডেলিভারি অফ অল অফ দ্য আইটেম, হি ইজ লায়েবল টু পে ফর ওয়ান অফ দেম অ্যান্ড হোল্ডস দ্য রিমেনিং আইটেমস অন ট্রাস্ট। আচ্ছা, তাহলে ওই যে বললাম যে 3-4টে জামাই বাসায় পাঠায় দেওয়া হয়েছে, তাহলে কি হলো? বায়ার টেক্স ডেলিভারি অফ অল অফ দেম, সবগুলি নিয়ে নিছে, তাহলে হি ইজ লায়েবল টু পে ফর ওয়ান অফ দেম, সে যে কোনো একটার বা যেটা তিনি নির্দিষ্ট করবেন, প্রত্যেকটা তো দাম লেখা আছে আলাদা আলাদা, 1500, 1700, 1800, যেটা তিনি নিজের জন্য নির্দিষ্ট করবেন সেই একটার মূল্য উনি পরিশোধ করবেন, and holds the remaining items on trust. আর বাকি যেগুলো তিনি যে চিন্তা ভাবনা করার জন্য, চয়েস করার জন্য 7 দিন 5 দিন সময় নিছে, সেই 5 দিন 7 দিনের জন্য বাকি আইটেমগুলো তার কাছে ট্রাস্ট বা আমানত হিসেবে থাকবে। If one of the item is destroyed or damaged in his possession, যদি কোনো একটা আইটেম তার কাছে থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় বা ড্যামেজ হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়, he must purchase it for its price, তাহলে তাকে এটা কিনে নিতে হবে, তাহলে তাকে এটা কিনে নিতে হবে। ইফ অল আইটেমস আর ডেস্ট্রয়েড, আর যদি সবগুলি নষ্ট হয়ে যায়, অ্যান্ড দেয়ার প্রাইস আর ডিফারেন্ট, এবং সেগুলির প্রাইস যদি ভিন্ন ভিন্ন হয়, দি বায়ার ইজ লায়েবল টু পে দ্য এভারেজ প্রাইস অফ দ্য আইটেমস ফর দ্য নাম্বার অফ আইটেমস পারচেজ। তাহলে তাকে যে যে প্রাইসটা, যে 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 পারচেসকৃত যে নাম্বার বা যে সংখ্যক, তার একটা এভারেজ মূল্য তাকে দিতে হবে। যে উদাহরণ দিচ্ছে, ইফ দেয়ার আর 3 আইটেমস, যদি 3টা আইটেম থাকে, অ্যান্ড হি পারচেসড ওয়ান অফ দেম, এবং তিনি 3টা থেকে একটা কিনে থাকেন, উইথ অ্যান অপশন টু চুজ হুইচ ওয়ান, কোন একটা কিনবেন সেটা যদি তিনি সেটার অপশন যদি তিনি দিয়ে থাকেন, হি ইজ লায়েবল টু পে 1/3 অফ দ্য প্রাইস অফ ইচ আইটেম, তাহলে তিনি প্রতিটার 3/1 করে মূল্য পরিশোধ করবেন ওই ড্যামেজ হয়ে যাওয়ার ক্ষেত্রে। 422, if the items to which the either or options relates are destroyed by an act of the seller after the buyer has মানে taken স্যার delivery. এটা তার মানে হলো, ধরেন যদি 6টা আনি হ্যাঁ, এবং বলি যে 2টা রাখবো, তাহলে পে করতে হবে কত? 6/2 টোটাল, প্রত্যেকটার প্রাইস অনুযায়ী 6/2 পে করতে হবে, এই তো স্যার? আচ্ছা, আচ্ছা, আমি আমি ওই ওই আইটেমের মধ্যে ওই নাম্বারের মধ্যে আবার আসতেছি, আমাদের তো এটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, জি। এটাতে আমি আবার আসতেছি। If the আচ্ছা, items to which the either or options relates are destroyed by an act of seller after the buyer has taken delivery, the buyer is not liable. আচ্ছা,
যদি এই অপশনের আন্ডারে যে বস্তুগুলো, যে প্রোডাক্টগুলো, সেগুলো সেলারের কোনো একটা কাজের কারণে ডিস্ট্রয় হয়, আফটার দ্য বায়ার হ্যাজ টেকেন ডেলিভারি, বায়ার ডেলিভারি নেওয়ার পর এটা ক্রেতা ডেলিভারি নিয়েছেন, কিন্তু আসলে বিক্রেতার কোনো অ্যাকশনের কারণে এটা ধ্বংস হয়েছে। বিষয়টা যদি এমন হয়, তাহলে দি বায়ার ইজ নট লায়েবল, তাহলে ক্রেতা এক্ষেত্রে কোনো দায় গ্রহণ করবে না, তিনি দায়ী থাকবেন না। 423, if the option period expire without the buyer choosing which item or items he wishes to confirm, আচ্ছা, তিনি কোন আইটেমটি কিনতে চান সেটি কনফার্ম করার আগেই পিরিয়ড বা সময়টি এক্সপায়ার হয়ে গেছে, হি ইজ লিগালি অব্লিগেটেড টু ডু সো আনলেস দ্য সেলার চুজ টু রিভোক দ্য কন্ট্রাক্ট, তাহলে আইনগতভাবে তাকে এটা করতে হবে, আইনগতভাবে তাকে এটা করতে হবে, অর্থাৎ আইনগতভাবে তাকে কোনো একটা চয়েস করতে হবে। যদি সেলার ইয়েটা কন্ট্রাক্ট রিভোক না করেন, সেলার কন্ট্রাক্ট রিভোক করতে পারে, যেহেতু সময় পার হয়ে গেছে, সময় যেহেতু পার হয়ে গেছে, এর মধ্যে তিনি কোনো একটা চয়েস করেন নাই, সেলার চাইলে কন্ট্রাক্ট রিভোক করতে পারেন। কিন্তু সেলার যদি রিভোক না করেন, তাহলে আইনগতভাবে বায়ারকে কোনো একটা চয়েস করতে হবে, সময় পার হয়ে গেলেও। 424, if the buyer treats one of the items in which he has the option as though he owns them, his conduct is deemed to be confirmation of the contract for those item, যদি ক্রেতা কোন একটা আইটেম এমন ভাবে ব্যবহার করেন, কোন একটা আইটেমের সাথে এমন কন্ডাক্ট করেন, এক বা একাধিক আইটেমের সাথে, তাহলে যে যেন তিনি এটার মালিক, যেমন আমরা এর আগেও আলোচনা করেছি খেয়ার শর্তের ক্ষেত্রে, তাহলে এটা ধরে নিতে হবে যে তিনি এটা তার দিক থেকে একটা নির্দেশনা যে তিনি কন্ট্রাক্টটি কনফার্ম করছেন। আমরা ট্রান্সফারটা পড়ে নেই, তারপরে ওই পয়েন্টটা একটা আবার পড়বো। Transfer, either an option transfer to the heir of the owner of the option upon his death, who in which case enjoy all the rights of the original owner of the option. এটা ট্রান্সফার হয়। হেয়ার তাইন এটা ইয়ের কাছে যায়, ওয়ারিসদের কাছে যায়। সুতরাং যার খেয়ার ছিল, যিনি এই অপশনটা দিয়েছিলেন, তিনি মারা গেলে তার ওয়ারিসরা এই অপশনটি প্রয়োগ করতে পারবেন, এবং তাদের যিনি মারা গেলেন, তিনি যে সমস্ত অধিকার ভোগ করতেন, তার ওয়ারিসরা সেই অধিকারগুলো ভোগ করবেন। নাম্বার 5, ahkam amma বা general rules relating to options to reconsider. It is not permissible to sell or transfer options to reconsider. Option to reconsider, পুনর্বিবেচনার যে অপশন, বা এটাকে বলে খিয়ারাত আত-তারাব্বি, সেটি বিক্রি করা কিংবা সেটি ট্রান্সফার করা যায় না। 5.2, it is permissible, আগেরটা হলো it is not permissible, এটা হলো it is permissible. It is permissible to have 2 or more options to reconsider in one contract. একটি কন্ট্রাক্টে একাধিক অপশন রাখা যায়। মনে করেন কি কি আছে এখানে? একটা আছে হলো খিয়ারুত তাইন, এটা নিব না আরেকটা নিব। আরেকটা ছিল কি নন পেমেন্ট, দুইটা একসাথে নিতে পারে। তাহলে নন পেমেন্টের শর্ত আর খিয়ারুত তাইন দুইটা একসাথে নিতে পারে, অথবা খিয়ারুত শর্ত এবং খিয়ারুত তাইন একসাথে নিতে পারে। আচ্ছা, যাই হোক, একাধিক অপশন একসাথে নিতে পারে। আচ্ছা, আমরা ওই একটু যাই আবার। ওটাতে যেটা বলছে মানে স্যার টোটাল আপনি কতটা নিচ্ছেন, সেটার কতটা, যেহেতু টোটাল ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, কতটুকু নেওয়ার কথা ছিল টোটালের, সেই অনুযায়ী আপনার ড্যামেজটা সেভাবে টোটালের ততটুকু ড্যামেজ আপনাকে দিতে হবে। জি, তিনটা পাঠাইছি আপনাকে, তিনটার প্রাইস হয়তো ভেরি করে, তো সব মিলে যা হয়, আপনি যেহেতু একটা নেবেন বলছেন, সুতরাং 3 ভাগের 1 ভাগ ডিস্ট্রয় আপনি মূল্য দিবেন। যদি আচ্ছা, 4টা পাঠায় আপনাকে ঠিক আছে, 2টা ঠিক নেন, আছে, তাহলে অর্ধেক, ঠিক আছে, এরকম আর কি ঠিক স্যার, না? ঠিক আছে। হ্যাঁ, যদি একটা নষ্ট হয়ে যায়, তাহলে ওইটারে মূল্য দিতে হবে, আর যদি একাধিক হয়, তাহলে সে যে একটা নিতে চাইছিল, তো সেই হিসেবে ওই যে মানে জুজ নাসবি, মানে জুজ নাসবি বলছে, জুজ নাসবি মিনসা মানে কুল্লু ওয়াহিদ, প্রত্যেকটা থেকে আংশিক আংশিক মূল্য দিতে হবে, যে পরিমাণ সে কিনছে। হ্যাঁ, 3টা থেকে একটা কিনলে তার 3 ভাগের 1 ভাগ দিবে, এই উদাহরণটা দিয়েছে আর কি। এটা সহজ এবং এটা যৌক্তিক। আগাগোড়া এখানে আমি অবশ্য এটা দলিল পাওয়া যাবে,
খেয়ারুল তাইন বা খেয়ারুল শর্তের ক্ষেত্রে নিশ্চয়ই দলিল আছে, কিন্তু পুরাটাই হলো আপনার যৌক্তিক, মানে মানুষের যুক্তি এবং রেশনাল বিবেচনা যা পুরোটাই, বলে তাই। শরীয়তে তো রেশনাল, ইসলামের শরীয়তে তো রেশনাল বিষয়টাই আছে, আর আছে হচ্ছে মানুষকে যেন ঠকানো না হয় এবং কোন একটি পার্টিকে যেন, কোন একটি পক্ষকে যেন অতিরিক্ত সুবিধা দেওয়া না হয়। এটাই হলো শরিয়ার যে মুআমালাত সংক্রান্ত কাজ, তার মূল ভিত্তি। কোন এক পার্টিকে অতিরিক্ত সুবিধা না দেওয়া আর মানুষেরকে প্রতারণা করা, ক্ষতি করা, এটা যেন না থাকে। জি আলহামদুলিল্লাহ, শুক্রিয়া খুব স্যার। তো খুব খুব সহজ। আমাদের খুবই চমৎকার ইয়া হলো আজকে আমাদের। আগামী শুক্র এবং শনিবারের দুইটা সেশনই হবে আশা করি। একটা আমাদের ইবিএল এর ইবিফি একেএম মিজানুর রহমান স্যার ক্লাসটা নেবেন শুক্রবারে, আর শনিবারে আমাদের ইরফান ভাই ক্লাস নেবেন। আশা করি আপনারা ওই সময়টা থাকবেন, বাদে মাগরিব 6টা থেকে ক্লাসগুলো হবে ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটি কন্ডাক্ট করার জন্য এবং সাবলীল ভাবে বোঝানোর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমার মনে হয় কারো প্রশ্ন থাকার কথা না, খুবই চমৎকার বোঝা গেছে। তারপরে যদি কেউ প্রশ্ন করতে চান তাহলে স্যার করতে পারেন। তো সবাইকে মোবারকবাদ। আমার মনে হয় স্যার বোঝা গেছে, কারো কোনো জি জি প্রশ্ন নেই আর কি স্যার। স্যার শুক্রিয়া, অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সবাইকে মোবারকবাদ, আমরা শেষ করবো।